আসসালামু আলাইকুম সবাইকে। নিয়তির বাঁধন গল্পের 40 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। আপনি কি আমাকে প্রপোজ করলেন মাত্র? বউ যে আশ্চর্যের ঠেলায় নিজের মাঝে নেই তা ভালোই বুঝলো রায়ান। তার নিজেরও তো কেমন কেমন লাগছে। সে কি কখনো ভেবেছিল এইভাবে কাউকে প্রপোজ করবে? তার বন্ধু কয়টা দেখলেও নিশ্চিত উষ্টা খেত। নিজের ভাবনা আর কাজে কিঞ্চিত ঠোঁট বাঁকালো রায়ান। দ্বিধা ভুলে মাথা নেড়ে সাইজা নিয়ে উচ্চারণ করলো, হ্যাঁ করছি প্রপোজ। আপনি অ্যাকসেপ্ট করেছেন তো মিসেস? নিশাত তো এখন যেন হাওয়ায় ভাসছে। সে কি স্বপ্নেও কখনো এমন স্বপ্ন দেখেছিল যে তার স্বামী তাকে এভাবে প্রপোজ করবেন? কখনো ভাবেনি, মাথাতেই আনেনি। এমন অকল্পনীয় কাজ ঘটালে নিশ্চয়ই মানুষ খুশিতে উঠবে। নিশাতেরও সেম তাই হয়েছে। এমন প্রস্তাবে কিছুটা লজ্জা পেলেও লাজুক হেসে স্বামীর হাত থেকে ফুলটা নিয়ে নিল। নিচের দিকে তাকিয়ে জবাবে বলে উঠল, কাগজের এই পদ্মফুল আপনি বানিয়েছেন? রায়ান মাথা নেড়ে সম্মতি জানালো। নিশাত পুনরায় জবাব দিল, আপনার এই ফুলটা পছন্দ হয়েছে, কিন্তু আপনার প্রপোজাল নয়। বউয়ের মুখে লাজুক হাসি দেখে ভেবেছিল বউটা পটে গেছে, কিন্তু এমন জবাব পেয়ে ভ্রু কুচকে এলো। বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, কেন? নিশাত নিজের হাসি আড়াল করে শুকনো মুখে বলল, এমন প্রপোজ কে দেয় শুনি? রায়ান বলল, তাহলে কি বলতাম? উইল ইউ ম্যারি মি, এটা বলতাম। কিন্তু আমাদের বিয়ে তো হয়ে গেছে তাই না? শুধু ওটাই বাকি আছে। তাহলে ভুল কিসে বললাম? নিশাত মুখ বাঁকালো। মনে মনে ভাবলো, এসব না বলে একবারে বললেই পারতেন আই লাভ ইউ নিশাত। তা তো বলবে না। যা পেয়েছে আপাতত তাতেই খুশি নিশাত। তাই মুখ লটকে বলে উঠলো, ঠিকই বলেছেন আপনি, এবার ভেতরে চলুন। বলেই নিশাত পা বাড়াতে যাবে, রায়ান হাত ধরে বাধা সৃষ্টি করলো। বউকে টেনে এনে নিজের সামনে শরীর ঘেঁষে দাঁড় করালো। চোখে চোখ রেখে বলে উঠলো, আগে জবাব দিয়ে যাও চড়ুই পাখি, না হলে কোথাও যেতে দিচ্ছি না। রায়ানের চোখে যেন তার কথার সত্যতা ফুটে উঠেছে। নিশাত বুঝতে পেরে কিছু গোপন রাখতে চাইল না। অভিমান কষ্ট তো স্বামীর এখানে ছুটে আসাতেই পালিয়েছে, বরং আরো বেশি কিছু দিয়ে ফেলেছে আজ তাকে লোকটা। তাই নিজেও সম্মতি জানালো। মাথা নমনীত করে ছোট স্বরে উচ্চারণ করলো, রাজি। রায়ান বলল, আমার চোখের দিকে তাকিয়ে বলো পাখি। স্বামীর অশান্ত হৃদয়ের হাহাকার যেন ধরতে পারলো মেয়েটা। চোখ তুলে স্বামীর চক্ষুদয়ে স্থির করালো। মোহনীয় হেসে বলল, 100 বার রাজি, 1000 বার রাজি, সহস্রবার রাজি। বউয়ের জবাব পেয়ে রায়ান বউকে জাপটে ধরলো। এত জুড়ে ধরলো যে নিশাতের মনে হলো তার হাড্ডি আজ ভেঙেই ছাড়বে এই লোক। জড়িয়ে ধরাই রেগে বলল, ছাড়ুন আমাকে। বলছি না জড়িয়ে ধরবেন না, ছাড়ুন বলছি। এমন সুন্দর মুহূর্ত বউকে এভাবে বলতে দেখে বিরক্ত হয়ে ছেড়ে দিল রায়ান। বউয়ের এক হাত ধরে পুনরায় বাড়ির ভিতর প্রবেশ করতে করতে বলে উঠল, দ্রুত চলো, আমি গোসল করব। যত দ্রুত হোক আমার বউকে কাছে চাই। আর এদিকে গোসল সেরে রুমে আসলো রায়ান। এই বাড়িতে নির্ভরের দু একটি টি শার্ট পরেই থাকে, তাই সেখান থেকে একটা নিজের স্বামীকে পরিধান করতে দিয়েছে নিশাত। যদিও রায়ানের অন্য পোশাক পরতে অস্বস্তি হচ্ছিল, কিন্তু বউয়ের মুখের উপর একটা কথাও বলেনি। রায়ানকে রুমে প্রবেশ করতে দেখে নিশাত বসা থেকে উঠে দাঁড়ালো। রায়ানকে পাশ কাটিয়ে রুম থেকে বেরিয়ে যেতে নিলে রায়ান ভ্রুকুটি করে বলল, কোথায় যাচ্ছ তুমি? নিশাত একটু থেমে স্বামীর উদ্দেশ্যে বলে উঠল, আসার পর আমারও ফ্রেশ হওয়া হয়নি, আপনি একটু বসুন, আমি ফ্রেশ হয়ে আসছি। রায়ান বাধা দিল না। কেঁদে কেটে মুখের অবস্থা এমনিতেই খারাপ করে ফেলেছে মেয়েটা, ফ্রেশ হলে ভালো লাগবে। নিশাত নিজেও ফ্রেশ হতে গিয়ে গোসল সেরে ফেললো। এত দূরের জার্নি, কেঁদেছে আবার এসেই ঘুমিয়েছিল। সব মিলিয়ে শরীর চিটচিটে হয়েছিল। এখন গোসল করে ভালো লাগছে। নিশাতের শরীরে এখন সাধারণ একটা থ্রি পিস জড়ানো। ভেজা চুলগুলো মুছতে মুছতে রুমে ঢুকলো। রায়ান বিছানায় বসে ফোন টিপছিল। কারো আগমনে হেতু সামনে তাকিয়ে বউয়ের এমন স্নিগ্ধ রূপ দেখে পাগল হওয়ার উপক্রম হলো। সকালে বউয়ের এক রূপ দেখেছিল, আর এখন অন্য রূপ দেখছে, কিন্তু সে দুই রূপেই ঘায়েল হয়েছে। সকালে নিজেকে নিয়ন্ত্রণ করলেও এখন নিজেকে নিয়ন্ত্রণ করার ইচ্ছা হলো না। নিজের বউকে দেখে এত সংযত হওয়ার কি আছে ভেবেই উঠে শস্যব্যস্ত পায়ে এগিয়ে গিয়ে রুমের দরজা লক করে দিল। রায়ানের এমন কাজে নিশাতকে অবাক হতেও সময় দিল না রায়ান। তার পূর্বে বউকে আঁকড়ে ধরে রুমের অবস্থান করা এক ছোট পড়ার টেবিলের উপর বসিয়ে দিল। মেয়েটাকে শব্দ উচ্চারণ করার সুযোগ দিল না। মেয়েটার মুখপানে একবার তাকিয়ে আকস্মাৎ তার উষ্ঠজোড়া আঁকড়ে ধরলো গভীর স্পৃহায়। হঠাৎ এমন হয় নিশাতের ছোট শরীরখানা ভয়ে দুলে উঠল। স্বামীর কার্য বসতে যেন সময় লেগে গেল। হাত থেকে তোয়ালেটা পড়ে গেল। সাপোর্ট হিসেবে টেবিলের দুপাশে হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরল। পরক্ষণে স্বামীর কাজে অবাক হলো। নিজেকে শুরুতে ছাড়াতে চাইল। নিশাতের নড়চড় দেখে রায়ান বিরক্ত হলো। দুহাতে ধরা বউয়ের চুলার কোমরের কাছে চাপ বৃদ্ধি করলো। স্বামী ছাড়বে না বুঝতে পেরে নিশাত শান্ত হয়ে এলো। স্বামীকে সাই জানানোর জন্য হাতের অবস্থান পরিবর্তন করে স্বামীর কণ্ঠদেশে পেঁচিয়ে ধরলো। বউয়ের আশকারা পেয়ে রায়ান আরেকটু দিশেহারা হবে তার পূর্বে দরজায় নক করার শব্দ হলো। দরজার পাশ থেকে ভেসে এলো পূর্ণা বেগমের গলা। তিনি বললেন, নিশাত জামাইকে নিয়ে খাবার ঘরে আসো, নাকি রুমে দিয়ে যাব? শাশুড়ির কণ্ঠ পেয়ে রায়ান ছেড়ে দিল বউকে। বিরক্ত হলো কিনা বোঝা গেল না, কিন্তু সামনে থেকে এক পা সরালো না। মায়ের ডাকে নিশাত লজ্জা পেল। দরজা লক করলো, কিন্তু তবুও কিছু বুঝতে পারে না। ব্যতিগ্রস্ত স্বরে জবাব দিল, তুমি যাও আম্মু, তোমার জামাই যাচ্ছে। পূর্ণা বেগম বলল, ঠিক আছে, দ্রুত আসো।
শাশুড়ির আর কোনো সাড়া না পেয়ে রায়ান পুনরায় বউতে মত্ত হতে চাইল। মুখটা আবারও বউয়ের কাছাকাছি নিয়ে আসলো, কিন্তু নিশাত স্বামীর মনের অবস্থা বুঝতে পেরে দুহাতে নিজের মুখ ঢেকে নিল। তড়িঘড়ি করে কাপা সরে বাধা দিয়ে বলে উঠল, আম্মু আম্মু ডাকছে আমাদের। বউয়ের বাধা পেয়ে বিরক্তির রেশ এবার রায়ানের আদল জুড়ে স্পষ্ট রূপ ধারণ করলো। বউয়ের সামনে থেকে সরে গেল। নিশাত বুঝতে পেরেও কিছু বলল না। তার এখন মায়ের সামনে যেতেই লজ্জা লাগছে, যদি মা কিছু বুঝে ফেলে। ইস কি লজ্জা! বউকে এত লজ্জা পেতে দেখে কিছুটা বিরক্তের সহিতই বলল, এত লজ্জা না পেয়ে চলো আমার সাথে। লজ্জা পাওয়ার মতো কিছু করে উঠতে পারিনি এখনো, তাই লজ্জা তুলে রাখো। স্বামীর এমন কথা শুনে লজ্জা আরেকটু বাড়লো, কিন্তু লোকটা বিরক্ত হচ্ছে কেন এত? তার বাধা দেওয়ায় রেগে গেল নাকি? স্বামীর পানে ভালো করে তাকিয়ে বোঝার চেষ্টা করলো, কিন্তু কিছুই বুঝতে পারলো না। ব্যর্থ হয়ে টেবিল থেকে নেমে ভেজা তোয়ালেটা উঠিয়ে রেখে রায়ানকে আসতে বলে সে রুম থেকে বেরিয়ে গেল। রায়ান হতাশার শ্বাস পেলে নিজেও বউয়ের পিছু পিছু ছুটলো। যেতে যেতে বিড়বিড় করে বলল, যেখানে যাই শুধু বাধা আর বাধা, কিসটাই ঠিক মতো করতে পারছি না। সেখানে ছেলে মেয়ের মুখ দেখার মতো কার্যক্রম আদৌ করতে সক্ষম হবে কিনা কে জানে। পূর্ণা বেগম অল্প সময়ের মাঝে জামাইয়ের জন্য যা পেরেছেন তৈরি করেছেন। নিশাতের জন্য সন্ধ্যায় রান্না করেছিল, তাই আর ভাত করেননি, কিন্তু ডিম ভাজি মাছ ভাজির সাথে একটা সবজি রান্না করে দিয়েছেন। তাই দিয়ে খেয়ে এসে নিশাতের রুমে বসেছে রায়ান। বউকে না পেয়ে আবারও একটু ফোন ঘাঁটতে শুরু করলো। স্বামীর খাওয়ার পর নিশাত সব গুছিয়ে রেখে রুমে পদার্পণ করলো। সামনে তাকিয়ে স্বামীকে ফোন ঘাঁটতে দেখেও কোনো কথা বললো না। দরজা বন্ধ করে দিয়ে এসে বিছানায় এসে চুপচাপ শুয়ে পড়লো। রায়ান তার লক্ষ্য করে নিজেও ফোন রেখে দিয়ে পাশে শুয়ে পড়লো। মাথা ঘুরিয়ে উল্টো ঘুরে থাকা বউয়ের পানে তাকিয়ে নির্দেশ দিল, কাছে আসো। স্বর এমন যেন বউ শুনে কাছে আসতে বাধ্য হবে। বাক্য শুনে আড়ালে মুখ বাঁকিয়ে নিশাত এদিক ফিরে শুলো। স্বামীর নির্দেশ অমান্য করতে চাইল না, তাই একটু কাছে এসে বলল। রায়ানের বোধহয় এটুকু কাছে আসা পছন্দ হলো না, তাই পুনরায় নির্দেশ দিল, আমার বুকে মাথা রাখো নিশাত। এবার স্বরটা শান্তই শোনালো। নিশাতের এবার যেন কেমন লাগলো। তবুও যদি স্বামী রেগে যায়, তাই ভদ্রমেয়ের মতো কাছে এসে স্বামীর বুকে আলতো করে মাথাটা রাখলো। বাপের বাড়িতে এসেই প্রথম স্বামীর বাহুবন্ধনে পেয়েছিল নিজেকে, তারপর দু একবার এই বুকে মাথা রেখেছে, কিন্তু আজ বোধহয় এই প্রথম সজ্ঞানে স্বামীর বুকে মাথা রেখে ঘুমানোর। ভালোই লাগলো, পাশাপাশি কিঞ্চিত অস্বস্তিও কাজ করলো নিশাতের মনে। দুরু দুরু বুক কাঁপলো। বউয়ের মানসিক অবস্থা বোধহয় বুঝলো রায়ান, এতে কিঞ্চিত ঠোঁট বাঁকালো। আবার বউকে আলতোভাবে মাথা রাখতে দেখে বিরক্তও হলো। নিজে বউকে দুহাতে জাপটে ধরলো। নিশাতের সম্পূর্ণ শরীরটাকে নিজের উপরে স্থান দিল। বউয়ের পৃষ্ঠের উপর রাখা হাতের চাপ জোরালো করে কিছুটা গম্ভীরতার সহিত বলল, তুমি একটা বোকা নিশাত। কোথাও নিজের গভীর স্পর্শ গিয়ে স্বামীর বুকে মিশে অন্য মেয়ের স্পর্শ মুছে দেবে, তা না তুমি শুধু দূরে দূরে থাকছো। অভিমান না দেখিয়ে কৌশল খাটাতে পারো না মেম। নিশাত জবাব দিল না, কিন্তু হঠাৎ ওই দুহাতে স্বামীকে শক্ত করে জড়িয়ে ধরলো। বউয়ের কাছে রায়ান ঠোঁট চওড়া করলো। ঠোঁটের কোণে হাসি ধরে রেখেই মজার সুরে বলে উঠলো, একটু বলতেই এভাবে ধরলে পাখি, আমার তো এখন অন্যরকম ফিল হচ্ছে, যদি ভুলভাল কিছু ঘটিয়ে ফেলি। নিশাত কথার আজ বুঝতে পেরেও ছাড়লো না স্বামীকে, বরং হাতের চাপ জোরালো করলো। শুধু মুখ থেকে কিঞ্চিত রাগত স্বর বেরিয়ে এলো, আমাকে লজ্জা দেওয়া বন্ধ করুন খাটাস লোক, নয়তো কিন্তু আব্বু আম্মুর রুমে চলে যাব আমি। রায়ান তার নীরব হাসির প্রসারণ ঘটিয়ে মিহিসরে বলল, ঘুমাও এখন, শ্বশুর বাড়িতে ওসব করার ইচ্ছে আমার নেই চড়ুই পাখি। আর কোনো বাক্যলাপ হলো না দুজনের মাঝে। নিশাতের কি হলো কে জানে। একটু আগে ঘুম থেকে জাগা মেয়েটা স্বামীর বুকে জায়গা পেয়ে পুনরায় ঘুম চলে এলো। রায়ানের ক্লান্ত শরীর যেন বইয়ের স্পর্শ পেয়ে নিদ্রায় আচ্ছন্ন হয়ে গেল। দুজন দুজনকে জড়িয়ে ধরে সুখের নিদ্রায় তলিয়ে রইল। সেখানে নেই কোনো দ্বিধা, নেই কোনো বাধা, আর না আছে কোনো বাধ্যকতা। আছে শুধু দুজনের সুপ্ত ভালোবাসা আর এক টুকরো খুশির আবহ। আর এদিকে পাখিদের কলকাকলির শব্দে ঘুম ভাঙলো নিশাতের। মুকুচিয়ে বুঝতে সক্ষম হলো সে এখন স্বামীর বক্ষস্থলের মাঝে শায়িত আছে। ঘুমন্ত স্বামীর পানে একবার তাকালো, চোখ হটিয়ে খোলা জানালা দিয়ে বাইরে দৃষ্টি দিল। এখনো বাইরে তেমন আলো ফুটেনি, তবে হয়তো কিছুক্ষণের মাঝেই ধরনী আলোকিত হয়ে উঠবে। নিশাত হঠাৎ কি মনে করে স্বামীর পানে তাকিয়ে আলতো স্বরে ডেকে উঠল, ডাক্তারবাবু শুনছেন, উঠবেন একটু, উঠুন না। কথার পাশাপাশি হালকা ঝাঁকি দিল রায়ানকে। ফলস্বরূপ রায়ানের ঘুম ভেঙে গেল। চোখ মেলেই বউয়ের ঘুম জড়ানো মুখ আর চারিপাশে ছড়িয়ে পড়া এলোমেলো চুলের বাহার চক্ষুগোচর হলো। এতে রায়ানের সম্পূর্ণ ঘুম উড়ে গেল। চোখের একটা পলক ফেলে আবারও তাকিয়ে রইল সেই মুখপানে। এই ভোরে ঘুম ভেঙে বউকে এত কাছে পেয়ে আর বউয়ের অমন রূপ অবলোকন করে যেন মনের মাঝে অশান্ত ঝড় শুরু হলো। রায়ানকে তার দিকে অন্য দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখেও নিশাত পাত্তা দিল না, বরং ব্যস্ততা দেখিয়ে বলল, আজ আমার সাথে হাঁটতে যাবেন? রায়ানের বোধহয় এখন আর কোথাও যেতে ইচ্ছা হলো না। মুখে হ্যাঁ না কোনো জবাবই দিল না। এক হাত উঁচিয়ে বউয়ের এলোমেলো চুলগুলো সরিয়ে কানের পাশে গুজে দিল। নিশাত জবাব না পেয়ে বিরক্ত হয়ে বলল, যাবেন কিনা জবাব দিন ডাক্তারবাবু। রায়ান বউয়ের বিরক্তি দেখে সাই জানালো। নিশাত খুশি হয়ে উঠে পড়ল। রায়ানও উঠে পড়ল। তারপর বলল, একটু অপেক্ষা করো, আমি ফ্রেশ হয়ে আসছি। নিশাত বাধা প্রদান করে বলল, এসে ফ্রেশ হয়ে নিবেন, নয়তো দেরি হয়ে যাবে। রায়ান বুঝলো না বউ তো ব্যস্ত কেন, কিন্তু বাধা সাধলো না। নিশাত রুম থেকে বেরিয়ে হাঁটা শুরু করতে রায়ানও তার পিছু পিছু হাঁটলো। ইটের তৈরি কাঁচা রাস্তা দিয়ে হাঁটছে দুজন। আজকাল তো সব গ্রামে এসব কাঁচা রাস্তার পরিবর্তনে পাকা রাস্তা হয়ে গেছে, কিন্তু তাদের গ্রামের রাস্তা যে এখনো এমন কেন রয়ে গেল বুঝতে পারে না নিশাত। তবু এই রাস্তা দিয়ে হাঁটলে তার ভালো লাগে, ঠিক যেমন এই মুহূর্তে লাগছে। এখানে হয়তো সূর্য উদয় দেখা যায় না, তবে আকাশের পানে তাকালে ছড়িয়ে থাকা লাল আভা নজর কাড়ে। ওই লাল আভায় যেন বুঝিয়ে দেয় সূর্য উদিত হতে চলেছে।
গ্রামের মানুষের কাছে এই সাধারণ দৃশ্যই যেন অসাধারণ মনে হয়। সাথে আছে প্রকৃতির ঠান্ডা হাওয়া, যা গায়ে লাগা মাত্রই প্রসন্নতায় ভরে ওঠে মন। গ্রামের গাছে গাছে পাখিদের মেলা বসে, আর সেই পাখিদের সুরেলা গুঞ্জন শুনে যেন এখানকার বসবাসকৃত মানুষগুলোর মনও গেয়ে ওঠে। এখানে নেই কোনো শেরগুল, নেই কোনো উচ্চ আওয়াজ। এমন পরিবেশ মানুষের মন এক লহমায় ভালো করে দিতে সক্ষম। এমন পরিবেশে এসে রায়ানের মনও যেন শান্ত হয়ে এলো। সে শহরের রাস্তায় প্রতিদিন হাঁটতে বের হলেও এখানকার মতো আমেজ সেখানে মেলে না। এই সুন্দর দৃশ্য শহরের কোথায় যে মন ছুঁয়ে যাবে। শহরের বাতাসে লেগে থাকে যেন এক বিষাক্ত ঘ্রাণ, তাই মনকে সেভাবে প্রশান্তি দিতে সক্ষম হয় না। শহরে পাখিদের দেখা পাওয়া যেন আজকাল মুশকিল হয়ে পড়েছে। সেখানে তো শুধু মানুষের উচ্চ আওয়াজের কলরব শোনা যায়, যা শান্তির বদলে একরাশ বিতৃষ্ণায় ভরিয়ে দেয় মন। রায়ান বোধহয় এতক্ষণে বুঝলো তার বউ এত ব্যস্ততা দেখিয়ে কেন নিয়ে এসেছে। এখন চারিপাশে আলো ফুটে গেছে, তবে নির্মল বাতাস আর পাখিদের গুঞ্জন এখনো বহমান। মানুষজন এখনো তেমন কাউকে চোখে পড়ছে না। রায়ান সুযোগ বুঝে বউয়ের একটা হাত নিজের হাতের আজলায় নিয়ে পথ চলতে শুরু করলো। বিনিময়ে নিশাত শুধু মিষ্টি হাসলো। সে নিজের বাবার সাথে বা একাই এমন সকালের সৌন্দর্য উপভোগ করেছে এতদিন, কিন্তু আজ শখ জেগেছিল স্বামীর সাথে এমন একটা সকাল উপভোগ করার, তাই তো তাকে ডেকে নিয়ে এসেছে। কালকের সব বিষাতেই মুক্ত বাতাসে ধুয়ে মুছে বিলীন হয়ে গেছে যেন। মনটা এখন ফুরফুরে হয়ে গেছে, তাই তো নিজেও একটু স্বামীর কাছে ঘেসে হাঁটতে লাগলো। চারিপাশে আলোয় ভরে উঠতেই নিশাত রায়ানকে নিয়ে পুনরায় বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে পৌঁছাতেই রায়ানকে ফ্রেশ হতে পাঠিয়ে দিল ভেতরে, আর নিজেও বাইরে কলপাড়েই ছুটে গেল। রান্নাঘর থেকে টুকটাক শব্দ আসছে, হয়তো তার মা সকাল সকাল উঠে সব কাজ শেষ করে ফেলেছে। নিশাত আগে ভেতরে গিয়ে ব্রাশ করে এলো, তারপর মায়ের উদ্দেশ্যে রান্নাঘরে ছুটলো। তার মায়ের প্রায় সব কাজ শেষ, রান্নার ব্যবস্থা করতে ব্যস্ত এখন। নিশাত তাকিয়ে দেখলো রান্নার জন্য এত এত জিনিস সাজিয়ে রেখেছে। সব আয়োজন হয়তো নতুন জামাইয়ের জন্য। নিশাত নিজের মাকে দাঁড়িয়ে থাকতে দেখে পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরলো। এটা তার ছোটবেলার অভ্যাস, মাঝে মাঝে এমন করতো মায়ের আদর পাওয়ার জন্য। ছোটবেলায় মাকে এই কাজে খুশি হতে দেখলেও আস্তে আস্তে যেন বিরক্তির দেখা মিলেছিল। মাঝে মাঝে হাসি মুখে মা তাকেও জড়িয়ে নিত, আবার মাঝে মাঝে কটু কথা বলে ছেড়ে দিত। সে এতে কষ্ট পেত, এমন মায়ের অনেক কাজেই কষ্ট পেয়েছে, কিন্তু কখনো মায়ের সাথে উচ্চস্বরে কথা বলেনি। কিন্তু কাল রেগে বলে ফেলেছিল, এর জন্য একটা সরিও বলেনি। আসলে সুযোগ হয়নি, এজন্য নিশাতের খারাপ লাগছিল। আর বাবার থেকেও মায়ের কথা শোনার পর থেকে বেশি খারাপ লাগছে। মায়ের ব্যবহারে তার কষ্ট পাওয়াটা যেমন স্বাভাবিক, তেমন মাকে সে বুঝতে পারেনি এটাও ঠিক। হয়তো সবসময় পরিস্থিতির দোষ দেওয়া যায় না। তেমন নিশাত এটা বুঝেছে, কাল সামান্য জিনিসে কষ্ট পেয়ে মার সাথে যেমন ব্যবহার করেছে সে, তাতে তার মায়ের এমন হয়ে যাওয়াটা বোধহয় অস্বাভাবিক কিছু নয়। মেয়েকে আর জড়িয়ে ধরতে দেখে কিছু বললেন না পূর্ণা বেগম। সেভাবে দাঁড়িয়ে থেকেই মনোনিবেশ রাখলেন, শুধু মুখে উচ্চারণ করলেন, বাবাকে ছেড়ে মায়ের কাছে কি চাই আজ। নিশাত বলল, ভাবলাম আজ তোমার কাজে বাধা সৃষ্টি করি। মেয়েকে ভালোবেসে তো আর কাছে ডাকো না যে তোমার আদর খেতে আসবো। কিছুটা মজা আর কিছুটা ঠেস মারা কণ্ঠে বলল নিশাত। জবাবে নিশ্চুপ রইল পূর্ণা বেগম। নিশাত পুনরায় শান্ত কণ্ঠে বলল, সরি আম্মু, কাল ওভাবে রেগে কথা বলা ঠিক হয়নি আমার। পূর্ণা বেগম বলল, হয়েছে, এবার ছাড়ো আমাকে, আরো কাজ আছে আমার। মায়ের শুকনো মুখের জবাব পেয়ে নিশাত মুখ লটকে মাকে ছেড়ে দিয়ে পাশে দাঁড়ালো। কেটে রাখা সবজির পানে তাকিয়ে বলল, মেয়ের জন্য তো কখনো এত আয়োজন করো না। জামাই বুঝি বেশি আপন হয়ে গেল যে মেয়ের থেকে জামাই আদর বেশি করছো। মেয়ের পানে না তাকিয়ে শান্ত কণ্ঠে জবাব দিল পূর্ণা বেগম, জামাই আদর এই জন্য বেশি করছি যাতে জামাই বাবা খুশি হয়ে আমার মেয়েটাকে অনেক আদরে ভরিয়ে রাখে। মায়ের এই ছোট কথায় আজ যেন ভালোবাসার আজ পেল। মায়ের কিছু কিছু কথায় অভিমান পুষে রেখে এই ছোট ছোট ভালোবাসাগুলো এতদিন হয়তো খেয়ালই করেনি নিশাত। নিজেকে যেন মেয়ে হিসেবে ব্যর্থ মনে হলো আজ। মাকে বুঝতেও পারলো না, বাবার পাশে দাঁড়াতে পারছে না। নিশাতের চোখ দুটো ঝাপসা হয়ে এলো। তা লক্ষ্য করতেই পূর্ণা বেগম হাতের কাজ রেখে মেয়ের মুখে হাত রেখে বলল, কি হয়েছে, কাঁদছো কেন? আমি আবারও কিছু ভুল বললাম নাকি? জবাব দিল না নিশাত। এই যে তার মা তাকে নিয়ে বিচলিত, এটাও যেন মায়ের মুখে ঠিকঠাক প্রকাশ পাচ্ছে না। তার মা এত চাপা স্বভাবের কেন? এত কষ্ট কেন নিজের মাঝে আড়াল করে রাখে? কেন মনের কথাটা বলে মনটা হালকা করতে পারে না? সে তো একটু হলেই কেঁদে দেয়, তাহলে তার মা এত কষ্ট পেয়েও কেন কাঁদে না? এত কেন উত্তর পেল না নিশাত। মায়ের কথা ভেবে আরো কেঁদে উঠল। মায়ের প্রশ্নের জবাব না দিয়েই বলল, আব্বুর জন্য। আমার জন্য তোমার অনেক কষ্ট হয় তাই না আম্মু? মেয়ের মুখে এমন প্রশ্ন শুনে পূর্ণা বেগম কতক্ষণ মেয়ের পানে নিষ্পলক তাকিয়ে রইল। পরক্ষণে মেয়েকে জড়িয়ে ধরে বলল, তোমার কি হয়েছে নিশাত? এমন প্রশ্ন করছো কেন? এত কাঁদছো কেন? নিশাত বলল, বলো না আম্মু, তোমার ভীষণ কষ্ট হয় তাই না? আব্বুর কথা ভেবে সারাক্ষণ চিন্তায় থাকো তাই না? মেয়েকে চুপ করতে না দেখে পূর্ণা বেগমের চোখ দুটো ঝাপসা হলো, কিন্তু জল ঝরতে দিলেন না। মেয়ের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলে উঠলেন, জানি না তুমি আজ এমন প্রশ্ন করছো কেন, আর কাঁদছোই বা কেন, কিন্তু স্ত্রী হিসেবে আর একজন মা হিসেবে তোমাদের জন্য চিন্তা হবে, এটা কি স্বাভাবিক নয়? আর আমিও তো মানুষ, কষ্ট তো একটু হবেই বলো, কিন্তু মায়ের কথা তো চিন্তা করতে হবে না তোমাকে। কান্না থামাও এখন, তোমার আব্বু দেখলে ভাববে আমি তোমাকে বকেছি। মায়ের কথা শুনে নিশাত কান্না থামিয়ে দিল। মায়ের থেকে সরে চোখ দুটো হাত দিয়ে মুছে ধরা সরে বলে উঠল, দেখো
একদিন আমি আমার আব্বুর পা ঠিক করে দেব, একদিন আব্বু আবার হাঁটবে, সেদিন তোমার কষ্টও কমে যাবে আর তোমরা দুজন আমার সাথে হাসি খুশি থাকবে। মেয়ের সকাল সকাল কি হয়েছে বুঝলো না আর বুঝতেও চাইলো না, কিন্তু মেয়ের মুখের এই বুলিগুলো যেন ভালো লাগায় ভরিয়ে তুললো পূর্ণা বেগমের মন। সে পুনরায় কাজে মনোনিবেশ ঘটিয়ে নিস্পৃহ কণ্ঠে বলল, বাবা মায়ের কষ্ট দূর করতে চাইলে আগে নিজের স্বপ্ন পূরণ করো। তোমার স্বপ্ন পূরণ হলে তোমার বাবা মার সব কষ্ট এমনিতেই দূর হয়ে যাবে, তাই নিজেকে নিয়ে চিন্তা করো। নিশা তার কথা বাড়ালো না, মায়ের পাশে থেকে হাতে হাতে কাজে সাহায্য করে দিল। আর হয়তো মনে মনে পণ করলো একদিন সে ঠিক নিজের স্বপ্ন সত্যি করবে আর বাবা মায়ের কষ্টও দূর করবেই। আর এদিকে সকালের নাস্তা শ্বশুরের সাথে মিলে খেয়ে এসে রুমে বসে আছে রায়ান। সকালে সেই যে বউয়ের সাথে হেঁটে এলো তারপর থেকে আর নিশাতের দেখা নেই। খেতে গিয়ে মুখখানা একটু দেখেছে, কিন্তু এখন আর রুমে আসছে না। এতে রায়ান ভীষণ বিরক্ত। তাছাড়া বাড়ি ফিরতে হবে, কিন্তু এই মেয়ের কি সে হদিশ আছে? কাল অমন করে ছুটি না নিয়ে এখানে চলে এলো। মেডিকেল থেকে ফোনের মাধ্যমে ছুটি নিয়েছে, কিন্তু তাকে হাসপাতালে যেতে হবে। এসব কি বউ বুঝছে না? ডাকতেও পারছে না মেয়েটাকে। এত কি কাজ করছে যে স্বামীর কাছে আসার একটু সময় হয় না? ভেবে আরো বিরক্ত হলো রায়ান। আর কিছু সময় অপেক্ষা করলো। তার অপেক্ষার অবসান ঘটিয়ে নিশাতের আগমন ঘটলো রুমে। নিশাতকে দেখতে পেয়ে বলল, কি করছিলে বাইরে এত যে স্বামীর কাছে আসার সময় হয় না? তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।